সময়ে প্রতিদিন আমার নাম্বার থেকে, আমার একটা নাম্বার আছে এখনও আপনারা পাবেন সাংবাদিকদের কাছে, প্রতিদিন আমি আমার নাম্বার থেকে আমি কর্মসূচিগুলো পাঠিয়েছিলাম এবং এই কর্মসূচিগুলো প্রতিদিন প্রেস রিলিজগুলো পাঠানো। এরপরে যখন ইন্টারনেট আবার আসে তখন আপনাদের মনে থাকার কথা 25-26 তারিখের দিকে, 24 তারিখের দিকে ইন্টারনেট তখন আসে। তখন আমরা শুনতে পাই আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ বলতেছিল এখন আর এই আন্দোলন দরকার না, এখন আমরা ক্যাম্পাস খোলা আন্দোলন করব। তো এত রক্ত দেওয়ার পরে 19 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত তো একটা গণহত্যা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে, প্রত্যেকটা জায়গায় শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে, হাজার হাজার আমাদের ভাই বোন পঙ্গু হয়েছে। এই অবস্থায় যদি আমরা ক্যাম্পাস খোলা আন্দোলন করি জাতিকে আমাদের ক্ষমা করবে? তখন আমরা সুস্পষ্ট বলছিলাম এখন আর কোনো ক্যাম্পাস খোলা আন্দোলন না, এখন হাসিনা পতন আন্দোলন, আর পিছনে আসার কোনো সুযোগ নাই। তো সে আলোকে তখন আমরা বলেছিলাম এবং প্রথম সারি সমন্বয়ক যারা আছে তখন তাদের সাথে আমরা যোগাযোগ করলাম। পাশাপাশি সেকেন্ড লেয়ারে যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ উমেন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, একই সাথে থার্ড লেয়ারও প্রস্তুত করা। আমাদের প্ল্যান ছিল যদি সেকেন্ড লেয়ারের সমন্বয়করা যদি বিট্রাই করে, তারা যে বলে যে হচ্ছে আন্দোলন করবো, তাহলে আমরা থার্ড লেয়ার দিয়ে আমরা আন্দোলন চালাবো, কিন্তু আমরা আর পিছনে আসবো না। হাসিনা যতক্ষণ পতন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন, এই লড়াই চলবেই। এবং সে আলোকে আমরা এই আন্দোলনটাকে যেন আরও গতিশীল করা যায়, বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক যারা অংশীজন আছে, সিভিল সোসাইটি, সাংবাদিক, তাদের সাথেও আমরা আমাদের জায়গা থেকে কমিউনিকেশন করছিলাম। এবং আপনারা জানেন 25শে জুলাই 24শে জুলাই মূলত হচ্ছে নাহিদ ওকে হচ্ছে গণস্বাস্থ্য ভর্তি করানো হয়, আসিফ মাহমুদ সহ। তখন তাদের সাথে লম্বা আলাপ হয় এই পুরো সময় জুড়ে আন্দোলন কীভাবে কোঅর্ডিনেট হয়েছে, আমি তাদেরকে বিস্তারিত জানাই। এবং 25 তারিখ যখন গণস্বাস্থ্য ছিল সেই সময়ে যখন হাসপাতাল অবস্থা ছিল, হাসপাতাল তাদেরকে পুরোটা ঘেরে ফেলে, ওইখানে আর কোনোভাবে কমিউনিকেশন করা যাচ্ছিল না, কেউ যেতে পারতেছিল না। তখন সেকেন্ড লেয়ারে যে সমন্বয়ক যারা ছিল আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, তাদের সাথে রেগুলার যোগাযোগ করা। এবং ওই সময়ে যখন নাহিদ আসিফদেরকে আবার ধরে নিয়ে যাওয়া হয়, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তখন আব্দুল হান্নান মাসুদ, এরপর হচ্ছে মাহিনী সরকার, রিফাত রশিদ, ওরা হচ্ছে তখন একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল হাসপাতালে, এবং সে অনুযায়ী কোয়েত মন্ত্রীর হাসপাতালে যায়। কোয়েত মন্ত্রীর হাসপাতালে যাওয়ার পর তাদেরকে পুরো ঘিরে ফেলে ওই সময় ওইখানে। ইতিমধ্যে আমাদের ফার্স্ট লেয়ার সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়, সেকেন্ড লেয়ার তাদেরকেও ঘিরে ফেলে। তো তাদেরকে যদি এই অবস্থায় অ্যারেস্ট করে ফেলে তখন তো আন্দোলন চালানো অনেক কঠিন। তখন ওই সময়ে তাদেরকে কোয়েত মন্ত্রীর হাসপাতাল থেকে বের করে নিয়ে আসার জন্য, এটা বিশাল একটা গল্প। তখন ইন্টারনেট ছিল না, জাস্ট হচ্ছে ওয়াইফাই আছে, ওয়াইফাই যোগাযোগ করা যাচ্ছে, অ্যাম্বুলেন্স করে তাদেরকে ওইখান থেকে নিয়ে আসার পরে তাদেরকে ওই সময়ে সেফ হোমে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকে আমাদেরকে হেল্প করছে, বিভিন্ন জায়গা থেকে পরামর্শ আসছে। প্রথমে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, ওখানে আমরা নিয়ে যাই না, অন্য জায়গায় যাওয়া। এক্ষেত্রে আমাদের হুমা খান আমাদেরকে অনেক হেল্প করেছিল। পরবর্তীতে তাদেরকে ওইখানে নিয়ে যাওয়া, ওইখান থেকে পরবর্তীতে পুরো আন্দোলন কোঅর্ডিনেট করা, মানে এটা বিশাল একটা গল্প আর কি। তো সব মিলিয়ে পুরো আন্দোলনের যদি কথা বলি, প্রত্যেকটা সেকেন্ড নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাদের কাজ করার সুযোগ দিয়েছে। এখানে আমাদের শহীদরা যেভাবে তাদের জীবনকে উৎসর্গ করেছে এবং মুক্তিকামী ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছে, এবং পরবর্তীতে শেষের দিকে যেভাবে সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো এখানে এঙ্গেজ হয়েছে, সবার সম্মিলিত স্যাক্রিফাইস এবং সবার অবদানের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এখানে হাজারো গল্প আছে, হাজারো স্মৃতি আছে। তো এই স্মৃতিগুলো আমি মনে করি আমাদের বারবার বলা দরকার, শহীদদের স্মৃতিগুলো আমাদের বারবার বলা দরকার, এবং এই স্মৃতি বারবার আমাদের লিখে যাওয়া দরকার পরবর্তী প্রজন্মের জন্য। কারণ আজকে জুলাই বিপ্লবের আজকে 1.5 বছর হতে চলছে, জুলাইয়ের স্মৃতিগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি, এবং এটা ভুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রজেক্ট আজকে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে তারা কাজ করতেছে। বিভিন্ন প্রজেক্ট এখানে যারা আছে, যারা মুজিববাদী যারা আছে এবং শাহবাগী যারা আছে, তারা বিভিন্নভাবে কাজ করতেছে। সে কারণে আমাদের এই জুলাইকে, এই জেনারেশনে আমরা যারা আছি, এই জুলাইকে আমাদেরকে জাগরুক রাখতে হবে। তো পরবর্তীতে যখন 30শে জুলাই আমার সবচেয়ে কঠিন সময় ছিল, যেদিন 28শে জুলাই আপনারা জানেন, সেদিন আন্দোলন স্থগিত করে দেওয়া হয় ডিবি কার্যালয় থেকে। 6 সমন্বয়ক আন্দোলন স্থগিত করে দিয়েছিল। আপনারা কি মনে আছে? যখন আন্দোলন স্থগিত করে দিয়েছিল, সেই আন্দোলন স্থগিত করে দেওয়ার পর আন্দোলনটাকে কন্টিনিউ করা, সেটা ছিল সবচেয়ে টাফ সিচুয়েশন। এবং ওই সময়ে একই সাথে বড় বড় ক্যাম্পাসগুলোতে, যদি বলি হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা গ্রুপ, তারা বলতেছে না, এতদিন ধরে যা হয়েছে তার সাথে আমরা ছিলাম, এখন যা হচ্ছে তার সাথে আমরা নাই, ঠিক আছে, এইভাবেই বলতেছিল। এরপর হলো আপনার ঢাকা কলেজের একটা গ্রুপ, খুলনা, বিভিন্ন জায়গায় তখন আন্দোলনের বিভিন্ন গ্রুপ ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হচ্ছিল, তারা বলতেছিল না, এখন আন্দোলন আমরা নাই। তারা আন্দোলনকে কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি তারা বিলুপ্ত করে দিচ্ছিল, তারা আন্দোলন করতেছিল। তখন পাল্টা কমিটি দেওয়া এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া, সেটা ছিল সবচেয়ে টাফ সিচুয়েশন।
এবং 28শে জুলাই যখন কর্মসূচি বন্ধ করে দিয়েছিল তখন পরবর্তী দিন আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম 29শে জুলাই আমরা সমাবেশ করব, আমরা প্রতিবাদ করব, বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। সেদিন রাস্তায় নামানো সবচেয়ে কঠিন সিচুয়েশন ছিল, কারণ সবাই এক ধরনের আতঙ্কিত হয়ে গিয়েছিল। হাসিনার যে গণহত্যা 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত, এরপর একটু যে স্থিমত অবস্থা, এর মধ্যে মোটামুটি একটু সবাই মেনে নিয়েছিল যে হচ্ছে এখন হাসিনার পতন করাটা একটু কঠিন হতে পারে। তো 29শে জুলাই সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বড় মিছিল হয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় গেটে, শাস্ত্রের গেটে বড় মিছিল হয়েছিল, ঢাকায় বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল। এবং একই সাথে সেদিন এখানে আমাদের টিচার্স নেটওয়ার্কের তানজিম স্যার থেকে শুরু করে সামিনা লুৎফা ম্যামরাও নেমেছিল, সেটাও আন্দোলনকে নতুনভাবে উজ্জীবিত করেছিল। প্রেস ক্লাবে আমরা কর্মসূচি দিয়েছিলাম, প্রেস ক্লাবে ওখানে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এরপর হচ্ছে রাফি এবং মহানগরে আমাদের পূর্বের অসংখ্য শিক্ষার্থীরা সেদিন একত্রিত হয়েছিল, ওখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তো ওই দিন যে রাস্তায় নামা, উত্তরা কেন্দ্রিক শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, রাস্তায় নামাটাই ছিল সেদিন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপরে হচ্ছে 29শে জুলাই পরে 30শে জুলাই কর্মসূচি দেওয়া হয়েছিল। তখন আমরা কি দেওয়া হয়, যেহেতু সারা দেশে গণঅ্যারেস্ট গণগ্রেপ্তার, প্রতিদিন রাত হলেই একটা আতঙ্ক কাজ করতো, আপনাদের মনে আছে কিনা? প্রত্যেকটা রাতেই প্রত্যেকটা জায়গায় আতঙ্ক। তো ওই সময় কর্মসূচি কি দেওয়া যায়, সকল অংশীদারদের সাথে কথা বলে আমরা তখন মার্চ ফর জাস্টিস, প্রত্যেকটা কোর্ট প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস এই কর্মসূচিটা দেওয়া হয়েছিল। এবং সেই কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসী এবং হচ্ছে খুনি হাসিনা পেট্রো বাহিনী হামলা করেছিল। এবং এই যে হাইকোর্টে হামলা, এটা হামলার পরবর্তীতে আন্দোলন আবার নতুনভাবে পুনরুজ্জীবিত হয়ে যায়। পুনরুজ্জীবিত হওয়ার পরে পরবর্তীতে হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ এবং প্রত্যেকটা কর্মসূচি পরিকল্পনা আলোকে হয়েছিল এবং এর মাধ্যমে আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এবং 2 আগস্ট, 1 আগস্টে আমাদের কাছে পরিষ্কার যে এখন হাসিনা আর থাকছে না। তখন আমরা এক দফা নিয়ে আলাপ হচ্ছিল এবং এক দফা পরবর্তী হাসিনার পতন হলে সরকারের ফরমেশন কী হবে, এটা কি বিপ্লবী সরকার হবে নাকি জাতীয় সরকার হবে, এটা কি হবে, কারা কারা অংশীজন হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলাপ হচ্ছিল। এবং এর মধ্যে 6 সমন্বয়কদেরকেও তাদেরকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে আবার আসার পর আমরা একসাথে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে এক দফা ঘোষণা দেওয়া, এবং এক দফা ঘোষণা দেওয়ার পরে 3 তারিখ যে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, এক দফা ঘোষণার পরে আমাদের এর মধ্যে প্ল্যান হয়েছিল হচ্ছে গণভবন অভিমুখে মার্চ, সেটার জন্য আমরা ঢাকাকে 10টা ভাগে ভাগ করেছিলাম এবং কীভাবে হবে এই সব প্ল্যানগুলো আমাদের করা হয়েছিল। সেদিন 3 তারিখেই প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা আর একটু সময় নিচ্ছিলাম। পরবর্তীতে 4 আগস্ট শাহবাগে কর্মসূচি দেওয়া হয়েছিল। তো যখন কর্মসূচি আমাদেরটা দুপুরে দেওয়া হয়েছিল, আর এই সময় আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা দুপুর 12টায় শাহবাগে কর্মসূচি দেওয়া ছিল। তো ওই দিনে সকাল থেকে আমরা সিদ্ধান্ত নিই সকাল থেকে আমরা অবস্থান নেব এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের আগে আমাদের শাহবাগে অবস্থান করতে হবে। এবং সে আলোকে যারা প্রথম সারির সমন্বয় আছে আমরা তাদেরকে বলেছিলাম আমাদের কর্মসূচিটা সকালে দিতে হবে, সকালে 11টায়, এবং সকালে 11টা দেওয়া হয়। এবং সকাল থেকেই শিক্ষার্থীরা সেদিন রাজপথে নেমেছিল, শাহবাগে অবস্থান নিয়েছিল। এবং সেদিন ছিল একদম ফাইনাল 4 আগস্ট ছাত্রলীগের সন্ত্রাসীরা সর্বশক্তি নিয়ে, আওয়ামী লীগের সন্ত্রাসী অস্ত্র নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় এবং সারা দেশে তারা নেমেছিল। এবং দুপুরের মধ্যে প্রায় 100-র উপরে আমাদের ভাই বোন শহীদ হয়ে গিয়েছিল। আপনাদের কি মনে আছে? হ্যাঁ, এরপরে হচ্ছে যখন এই 4 আগস্ট এই যখন 100-র উপরে আমাদের ভাই বোন শহীদ হয়ে গেছে, তখন আমরা শুনতে পাই একটু পরে 2 দিনের কর্মসূচি দেওয়া হয়েছে। 5 তারিখ দেওয়া হয়েছে শাহবাগে নারী সমাবেশ, না শাহবাগে শ্রমিক সমাবেশ, আর হলো শহীদ মিনারে হইলো নারী সমাবেশ। আরে ভাই, অলরেডি 100-র উপর ভাই বোন শহীদ হয়ে গেছে, এখন যদি তুমি এই ধরনের গান্ধী মার্কা কর্মসূচি দাও এবং হাসিনা যদি এই টাইমটা পায়, 24 ঘন্টার টাইম পায়, সে তো সব কিছু স্বাভাবিক করে ফেলবে। তখন এটা নিয়ে আমি খুব ক্ষিপ্ত হয়েছিলাম। প্রথম সারির সমন্বয়ক যারা আছে সবার সাথে আমি বলেছিলাম আমাদের 1 সেকেন্ড আর দেরি করা যাবে না, এখনই আমাদের মার্চ টু ঢাকা দিতে হবে। যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করব, সকল অংশীদারদের সাথে কথা বলবো, আমরা কথা বলতেছি, কিন্তু 1 সেকেন্ড এখন দেরি করা যাবে না। এখনই আমাদের হাসিনার পতন আন্দোলন মার্চ টু ঢাকা দিতে হবে এবং হাসিনা পতন এখন করতে হবে। তো পরবর্তী কথা বলে নাহিদ আসিফ সবার সাথে কথা বলে এবং এরপরে একটু পরে আসিফ মাহমুদ ঘোষণা দেয় পরশু নয় আগামীকাল মার্চ টু ঢাকা কর্মসূচি। এবং পরবর্তীতে মুক্তিকামী ছাত্র জনতা সেদিন আপনারা দেখতে পেয়েছেন সারা দেশ থেকে তারা ঢাকা অভিমুখে রওনা দেয় এবং রাত থেকে তারা অবস্থান করে এবং সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন প্রবেশমুখে অবস্থান করে এবং সেই মুক্তির আনন্দ সেদিন আমরা সবাই দেখেছিলাম। হাসিনা দুপুর নাগাদ সেই দেশ থেকে পালায় এবং সারা দেশের শিক্ষার্থীরা, মুক্তিকামী ছাত্র জনতা এবং ঢাকার সবাই সেদিন সেজদায় আল্লাহকে শুকরিয়া আদায় করে ফতেহ গণভবনের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এটা বিশাল হিস্ট্রি, হাজারো ইতিহাস, সবার ইতিহাস আছে। আমি জাস্ট একটু আমার হাজারো স্মৃতির মধ্যে থেকে কিছু ঘটনা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তো এই যে স্মৃতি, যারা আমরা এই প্রজন্ম আমরা চোখের সামনে দেখেছি, এই স্মৃতিগুলোকে আমাদের জাগরুক রাখতে হবে, লিখে যেতে হবে, বলতে হবে এবং এই জুলাইকে আমাদেরকে জাগ্রত রাখতে হবে, প্রাণবন্ত রাখতে হবে। এই জুলাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা অনেক রাজনৈতিক দল করতে পারি, কেউ ছাত্র দল করবে, কেউ বাম করবে, কেউ শিবির করবে, যাই করো, কিন্তু জুলাই প্রশ্ন আমরা এক। জুলাইয়ের যে আবেগ, শহীদদের যে স্পিরিট, সেই জায়গায় আমরা এক।
এবং এটা আমাদের করতে হবে। এই জুলাই যদি ব্যর্থ হয়, বাংলাদেশ আবার দীর্ঘ ফেসিবাদের দিকে যাবে। এই যে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর তারা আমাদেরকে শাসন করছে, আজকে যদি জুলাই আমাদের এখান থেকে হারিয়ে যায়, তাহলে আবার দীর্ঘদিনের আমার দুঃশাসন আমাদের এই জাতির উপর আসবে। সুতরাং এই জুলাই প্রশ্নে আমরা যেন সবাই এক হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখি, এবং সেই যাত্রায় আমরা যারা জুলাইয়ের পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা থামবো না, আমরা লড়াই চালিয়ে যাবো বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে একটা শক্তিশালী ন্যাশন হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আশা করছি এই যাত্রায় বাংলাদেশের সকল তরুণরা, যে তরুণরা এই জুলাই বিপ্লব ঘটেছে, তারা ইনশাল্লাহ এই জায়গায় এক আছে। তো আমি আশা করছি, আমি দেখতে পাই আগামীর বাংলাদেশ তারুণ্যের, আগামীর বাংলাদেশ ইনসাফের, আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার। তরুণরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। যারা মুরব্বীরা আছে, ওল্ড ফ্যাশনের যারা পলিটিক্স করে, আপনারা বেশি গর্ব অহংকার করবেন না। বেশি গর্ব অহংকার করলে বাংলাদেশে ফেসিবাদে যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। সুতরাং এখনের সময় আছে, সবাই নিজেদের সংশোধন করেন। ফেসিবাদী যে মনোভাবনা আপনাদের আছে, ফেসিবাদী যে কাঠামো আছে, সেই কাঠামোকে ভেঙে চুরমার করে দেন। সবাই মিলে একটা সুখী সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করি, সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।